বেসরকারি হাসপাতালগুলোতে নজর রাখা হচ্ছে, তাদের ফ্যাসিলিটি এবং তাদের গুণগত বিষয়গুলো নিশ্চয়ই পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু সেই পর্যবেক্ষণের মাঝেও এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এবং সাথে তো এই প্রশ্নটা উঠবে যে পর্যবেক্ষণ আসলে কেমন হচ্ছে যেখানে এত বড় কেস সেনসিটিভ ঘটনা ঘটে যেতে পারে। আপনার মনে হয় কিনা সেই নজরদারিটা ঠিকঠাক মতো আছে কিনা? না, নজরদারি তো আমরা করছি, কিন্তু আমরা তো প্রতিদিন গিয়ে আসলে নজরদারি করতে পারবো না। এখন এই ক্ষেত্রে তো যারা বেসরকারি হাসপাতালের যারা মালিক আছে, যারা জি, স্বাস্থ্যসেবা জি। করছে, তারা যদি নিজেরা যদি সচেতন না হয় এবং তারা যদি এইসব বিষয়গুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল না করে, তাহলে তো এটা দুঃখজনক। কারণ আমরা তো প্রতিদিন গিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করতে পারবো না, তাই না? নিজেদেরও তো একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে এবং স্বাস্থ্য সেবাকে সেবা হিসেবে গণ্য করতে হবে, ব্যবসা হিসেবে গণ্য না করে। এই দিকটা আসলে দেখতে হবে হ্যাঁ, সব। কিন্তু কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে ৬ শিশুর মৃত্যু মানে হচ্ছে ৬টি বড় সম্ভাবনার মৃত্যু এবং জি। এমন একটা হাসপাতালে এটা ঘটেছে যেখানে আসলে হওয়ার কথাই ছিল না। অনেকের মুখ থেকে অনেক রকমের ভালো রিভিউ সেই জায়গায় হাসপাতালে আছে। কিন্তু মুশকিল হচ্ছে এই হাসপাতালে যখন এই ঘটনা ঘটতে পারে আশপাশের পরিস্থিতি আসলে কি? মানে সেটা তো একটা বড় শঙ্কা। আর শুধুমাত্র দুঃখ প্রকাশ করাই তো শেষ কথা না। না, আমরা তো এখন এই ঘটনার পরে আমাদের নজরদারি এবং আমাদের পর্যবেক্ষণ আরো জোরালো করব আমরা সব হাসপাতালগুলোতে, এবং আরো যাতে এই বিষয়গুলো মেনটেন করা হয় সেগুলো আমরা আরো কড়াকড়ি ভাবে দেখবো এখন থেকে। যে কাজী আগেও মনিরুদ্দিন, দেখে আমার আসছি আমরা, আরো কড়াকড়ি করবো যে বিষয়গুলো। কিন্তু নিজেদেরও আসলে রেসপন্সিবিলিটি থাকতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের। আচ্ছা, আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন আছেন। তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন বড় হাসপাতাল আর দিনের চেয়ে অনেক বেশি নামকরা হাসপাতাল, তা সেখানে যদি অনিয়ম থাকে সেখানে তো অনেকে বলতেই সাহস পাবে না। একদম। সুতরাং আপনি মনিটরিং কথা বলতে, সেটা ভালো, মনিটরিং করা দরকার। কিন্তু আপনি যদি ব্যবসায়িক মানসিকতা নিয়ে যারা হাসপাতাল চালাচ্ছে তার উপর ছেড়ে দেন, তাহলে আমি খুব যদি একটু রূঢ় ভাষায় বলি, চোরায় না শুনে ধর্মের কাহিনী, সেরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে না? এবং সেক্ষেত্রে আমরা সরকারের দিক থেকে বিশেষ ক্ষেত্রে দৃষ্টান্তমূলক পিনিটিভ মেজার দেখতে চাই। পিনিটিভ মেজার প্রতিজনকে নিতে বলছি না, কিন্তু একটা নিলে পরে আরও ১,০০০ জন এটা ঠিকঠাক মতো চলবে। সেই পিনিটিভ মেজার আমরা দেখছি না। সেই ক্ষেত্রে আপনার বক্তব্য যদি থাকে। জি। না, মেজারমেন্ট তো আমরা নিচ্ছি না যে তা না। আমরা যখনই অনিয়ম দেখছি তখনই মেজার নিচ্ছি। অনেকের লাইসেন্স বাতিল করছি, অনেককে সতর্ক করছি। সতর্ক করে চিঠি দিচ্ছে। আমাদের উপজেলা লেভেলেও উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ইউচিএফপিওরা মনিটর করছে। জেলা পর্যায়ে সিভিল সার্জন মনিটর করছে। সাম্প্রতিক সময়ে বিদেশি কি এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কঠিন কোনো বিষয়ে? না, ব্যবস্থা তো নেওয়া হয়। রুটিন নেওয়া হচ্ছে। অনেক হাসপাতাল বন্ধ করা হয়েছে, অনেক হাসপাতাল সিলগালা করা হয়েছে, অনেকের লাইসেন্স বাতিল করা হয়েছে। এরকম ব্যবস্থা তো নেওয়া হয়েছে এবং হচ্ছে। হচ্ছে না যে তা না, হচ্ছে। আচ্ছা, আর একটা কৌতূহল, ধরেন যারা ভিকটিম হয়, ধরেন আমার আত্মীয় বন্ধুর কেউ যদি এই ধরনের বড় হাসপাতালে যদি ভিকটিম হয়, আমি অভিযোগ করব কোথায় এ বিষয়ে? হাসপাতালে ভিকটিম হলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে হলে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করতে হবে। আচ্ছা, এখন আর যদি কোনো পর্যন্ত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ হয় সেটা বিএমডিসিতে অভিযোগ বিএমডিসি করতে হবে। করতে হবে, সেটা জানি। আচ্ছা, মানে এটা হয়তো অনেকেই জানতে চাইবেন। আপনার কথা শুনে হয়তো অনেকে এই আশাবাদটা পাবেন যে হ্যাঁ, আপনাদের তদারকি আছে, আপনাদের নজরদারি আছে, কিন্তু কোনো রকমের মানে সাম্প্রতিক সময়ে কোনো ব্যবস্থা নিয়েছেন এমন কোনো ঘটনা, এমন কোনো কেস স্টাডি বলতে পারবেন? এরকম তো প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। এখন আমার কাছে সামনে এখন ওই ধরনের আসলে রেকর্ড নেই, যেটা এখন আমরা বলতে পারছি না, কিন্তু এটা রুটিনলি হচ্ছে। আপনার খবর নিলে দেখতে পারবেন। আমি আমি হ্যাঁ। আচ্ছা, আপনারা কি এটা মিডিয়াতে ফলো করে প্রচার করেন না কেন? সেটা করলে তো এটা মানুষ জানতে হয় তো, পারতো। পত্রিকাগুলোতে তো আপনি খুললেই মাঝে মাঝে দেখবেন যে অমুক হাসপাতাল বন্ধ করা হয়েছে, অমুক হাসপাতালকে সতর্ক কম, করা বেশ কম। হয়েছে, মোবাইল টিম। না, আসলে ডাক্তার মোহাম্মদ ঘটনা মমিনুর হচ্ছে রহমান, কি, আপনি আপনি শুনেন, আপনার আমাদেরকে মোবাইল টিম চালাতে হলে আমাদেরকে জেলা প্রশাসনের উপরে ডিপেন্ড করতে হয়। এই জন্য আমরা কিছুদিন আগে সিভিল সার্জন সম্মেলনে দাবি উত্থাপন করেছিলাম যে আমাদের সিভিল সার্জনদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। তাহলে আমাদের অন্যের উপর ডিপেন্ড করতে হয় না। আমাদেরকে পুলিশের উপর, জেলা প্রশাসকদের উপর ডিপেন্ড করতে হয়। যা আমরা চাহিদা দিলে তারা তাদের যখন সুবিধা হয় তখন সুবিধা মতো তারা আমাদেরকে প্রোভাইড করে। এছাড়া আমরা তো তাদের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ছাড়া তো মোবাইল কোর্টে যেতে পারি না। আমরা তো একা যে গিয়ে কাউকে ব্যবস্থা নিতে পারি না। আমাদের তো সাপোর্ট লাগবে। সেই সাপোর্টগুলো আসলে জোরদার করার জন্য জেলা প্রশাসন এবং পুলিশকেও আন্তরিক হতে হবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন ধরুন জেলা প্রশাসকের পক্ষ থেকে আন্তরিকতার অভাব রয়েছে, কিন্তু রোগী তো থেমে থাকবে না এবং তারা যখন মারা যাবে রোগী তখন তো থেমে প্রথম থাকবে সুযোগে না, আসলে জি। অবহেলা এবং চিকিৎসকদেরকে দায়ী করবেন। সেই জায়গা থেকে চিকিৎসকদের দিক থেকে তো একটা শক্ত মুভমেন্টের প্রয়োজন, শুধু কথা বলে তো হবে না। সেরকম কোনো চেষ্টা করেছিলেন আপনারা?
হ্যাঁ, আমরা করছি, চেষ্টা করছি। আপনাকে তো বললামই, আমরা সব পর্যায়ে আসলে মোবাইল কোর্ট করা হয়। কারণ মোবাইল কোর্ট ছাড়া তো যাওয়া যায় না। তাদেরকে পানিশমেন্ট দিতে হলেও তো আপনার একটা পাওয়ার লাগবে। একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতে হবে। তাই না? তো সে পাওয়ার ছাড়া তো আপনি কাউকে পানিশমেন্ট দিতে পারবেন না। তো সেই চেষ্টা তো আমরা করছি। আসলে খুব শক্ত চেষ্টা, খুব মানে শক্ত নজরদারি যদি নিয়মিতভাবে থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, কিন্তু 6 শিশু মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা নিশ্চয়ই ঘটাটা এটা তো স্বাভাবিক না। অত্যন্ত দুঃখজনক। ৬ শিশুর মৃত্যু, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, আচ্ছা, আমরা শিশুর প্রসঙ্গে আবারও আসবো, শিশুদের মায়ের প্রসঙ্গে আসি। মানে এই নবজাতকের মায়েরা যেভাবে ট্রমাটাইজ এখন এবং যেভাবে আসলে চরম মাত্রার উদ্বিগ্নতার মধ্যে তারা যাচ্ছেন, শুধুমাত্র দুঃখ প্রকাশ করে তো কিছু হবে না। তাদের দিক থেকে চিকিৎসকরা বা আপনারা যারা আছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে কোনো রকমের উদ্যোগ কি নেবেন? আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তাদেরকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিক, এবং আমরা আশা করছি যে আমাদের তাদের যে কোনো প্রয়োজনে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে সহযোগিতা করব। আমরা 3 দিনের জন্য অপেক্ষা করছি, 3 দিন পর হয়তো প্রতিবেদন পাবো। কিন্তু এই ফাঁকে যে কটা বিষয় নিয়ে আজকে সারাদিন সাংবাদিকটা জিজ্ঞেস করেছিলেন, প্রথম বিষয় জিজ্ঞেস করলেন যে ঘটনা যদি রাত 12টায় ঘটে থাকে তাহলে সেই খবর পেতে পেতে ভোর 6টা পর্যন্ত কেন বাড়লো? তার মানে ওই জায়গাটাতে নিশ্চয়ই কারো না কারো থাকার প্রয়োজন ছিল, যিনি ছিলেন না, এবং যিনি যখন দেখেছেন তখন হাতে সেই সময়টা ছিল না। কাজেই এই জিনিসটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। লোকবল সংকটের অভাব হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় তো লোকবল থাকবে। গল্পটা দেখেন কিনা এখানে। সেটেললি দেখা যায়, হতে পারে যে বাড়তি লোক ছুটিতে চলে গেছে, হতে পারে যে যে আসার কথা ছিল নাইট শিফটে সে ঠিক মতো আসেনি, হতে পারে যে যিনি ডিউটিতে ছিলেন তার এক্সটেন্ডেড ডিউটিতে উনি করেছেন, উনি কাহিল হয়ে গেছেন। আমি জানি না, অনুমান হচ্ছে এই জাতীয় বিষয় হয়ে থাকতে পারে। আরেকটা হচ্ছে যে ধরেন আদ্দিন যেহেতু একটি ভালো হাসপাতাল বলে মানুষ জানে, তাদের দিক থেকে একটা ওভার কনফিডেন্স হয়ে থাকতে পারে যে আমরা তো মোটামুটি ভালোই, সুতরাং আমাদের যা চলছে ঠিকঠাক মতো চলছে। কিন্তু বাংলাদেশের আপনি যত ভালোই হন, আপনি বাংলাদেশে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা বা বিভিন্ন সার্ভিস সেক্টরের যে কালচার, সেখানে আপনি যদি ওই যে 24/7 যদি চোখ খোলা না রাখেন, সেখানে নেগলিজেন্স হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং নেগলিজেন্সের ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই কেবল আমাদের নজরে আসে। আর আমাদের এই সামগ্রিক আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা কিন্তু জটিল বিষয় হয়ে দাঁড়াইছে। এটা শুধু এক পক্ষের ব্যাপার হবে না, শুধু হাসপাতাল পক্ষকে উদাত্ত আহ্বান জানালে সমাধান হবে না, শুধু ডাক্তারদের ঠিকঠাক করলেও সমস্যার সমাধান হবে না। এখানে প্রশাসন, পুলিশ, সরকারের অন্যান্য বিভাগ সকলের সম্মিলিত প্রচেষ্টার ইস্যু আছে। অথবা আপনি এখানকার গভর্নেন্স ঠিকঠাক করার জন্য ডাক্তার সাহেব যেটা বললেন যে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যদি যৌক্তিক মনে হয়, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া উচিত। কারণ এটার জন্য যদি আরেকটা ডিপার্টমেন্টের উপর বা আরেকটা কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করতে হয়, ততক্ষণে কিন্তু অনেক সময় চলে যায় এবং গভর্নেন্স তখন লুজ হয়ে যায়, তখন আর মানে সুষ্ঠু গভর্নেন্স আর কার্যকর থাকে না। সেই জন্য সমস্যা সমাধান করার জন্য সরকারের দিক থেকে যা কিছু করা দরকার সেটা মানে ওয়ান অফ না, যে এটা সমস্যা হয়েছে এইবার করলাম তা না, এটা একটা লং লাস্টিং সলিউশনের দিকে যাওয়া উচিত। মানে মুশকিল হচ্ছে যখন ঘটনা ঘটে তখন অত্যন্ত আলোচনাগুলো চলে, তারপর অন্য ঘটনায় এটা হারিয়ে যায়, যে কারণে সারা বছর ধরে আসলে স্বাস্থ্য খাত নিয়ে ওইভাবে ভাবনাটা থাকে না। ডাক্তার মমিনুর রহমান, একটা বিষয় একটু বলবেন, আপনারা যখন বিভিন্ন অভিযান পরিচালনা করেন, তদারকি করেন, কখন কোনো তথ্যের ভিত্তিতে করেন নাকি আপনারা র্যান্ডম স্যাম্পলিং করেন? কারণ যদি র্যান্ডম স্যাম্পলিং, তাহলে বড় বড় যে সমস্ত হাসপাতালগুলো আমরা একটু বেশি আস্থাশীল মনে করি, যেদের মানে নামগুলো আমরা বেশি শুনি, সেই সমস্ত হাসপাতালগুলোতে আপনারা নিয়মিত কি প্রশ্ন করেন বা তদারকি করেন বা অভিযান? অবশ্যই যাই, বড় হাসপাতালগুলো তো আমরা যাই। কোনো অনিয়ম সেখানে পান? পেলে কি ধরনের ব্যবস্থা নেন? পেলে আমরা তাদেরকে সতর্ক করি, তারা সতর্ক করে আমাদের তাদেরকে সময় দেই। এই সময়ের মধ্যে যদি তারা মডিফাই করে, তাদের জিনিসগুলো যদি ঠিক করে, তখন আমরা আবার তাদেরকে তখন বলি যে ঠিক আছে, আমরা সেকেন্ড টাইম আবার গিয়ে দেখি সময় দিয়ে। আচ্ছা, মানে এটা একটা বড় প্রশ্ন হতে পারে যদি কর্তৃপক্ষ জেনে যায় যে আমাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে সতর্কবার্তা, তখন সেই শাস্তি মানে সেই অপরাধ তো না, বারবার সর্বোচ্চ শাস্তি সতর্কবার্তা না, সর্বোচ্চ শাস্তি হচ্ছে হাসপাতাল সিলগালা করে দেয়া। আমরা অনেক হাসপাতাল সিলগালাও করি। আচ্ছা, আদ্দিন হাসপাতালের হ্যাঁ, আমি এটা করে তারপর আদ্দিন ফাউন্ডেশনের যদি কোনো রকমের এই হাসপাতালে গলদ থাকে, তদন্তে যদি প্রমাণ হয়, কি ব্যবস্থা সর্বোচ্চ হতে পারে? অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে, তাদের হাসপাতাল সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে। এটা তো সর্বোচ্চ শাস্তিতে হবে, সর্বোচ্চ। আমার তারা ছোট্ট জিজ্ঞাসা হচ্ছে যে এই যে যে কাজগুলো আপনারা করছেন বা সতর্ক করছেন, ধরা যাক একটা বড় হাসপাতালকে সতর্ক করছেন, এই ইনফরমেশনটা পাবলিক স্পেসে দেওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কিনা? না, কোনো রেস্ট্রিকশন নেই, এটা অনেক সংবাদপত্র প্রকাশ হয়। আমি তো নিজেই প্রায় দেখি যে বিভিন্ন সংবাদপত্রে, মিডিয়াতে আসে, ফেসবুকে আসে, এবং
পত্রিকায় আসে। ফেসবুকে আসাটা অ্যাক্সিডেন্টাল, সেটা চায় না কেউ, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে আসার ক্ষেত্রে আমরা কিন্তু উৎসাহ কম দেখি এবং ইনফরমেশন অ্যাভেলেবল থাকে না। আমার মনে হয় হাসপাতালের দিক থেকে বোধহয়, বিশেষ করে বড় হাসপাতালের দিক থেকে এক ধরনের চাপ থাকে, তাদের হাত অনেক লম্বা থাকে বিভিন্ন জায়গায় এটা আমরা তাদের বিভিন্ন সময় এই প্রতিবেদন আমরা করেছি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যে আমি যখনই অভিযান পরিচালনায় গিয়েছি আমার সাথে মিডিয়া ছিল এবং মিডিয়াতে প্রচার হয়েছে। হ্যাঁ, এবং অন্যান্য যারা যায় তারাও অনেক মিডিয়া নিয়ে যায় অনেক সময়। কিন্তু মুশকিল হচ্ছে আমরা আসলে সেই সমস্ত খবরগুলো প্রচারও হতে দেখি না এবং আমরা আসলে সেই তথ্যগুলোও পাই না যে কবে কখন এরকম অভিযান চললো এবং কি পাওয়া গেল। কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন মাঠে যায় অভিযান পরিচালনা করে বিভিন্ন দ্রব্যের মধ্যে ভেজাল খুঁজে পায়, আমরা সেটা শিরোনাম করতে পারি, কিন্তু হাসপাতালে অভিযান চলেছে এবং সেখানে গিয়ে এই হাসপাতালগুলোতে এই অনিয়ম পাওয়া গেছে এই খবরগুলো আসলে খুব একটা আমরা দেখি না। আমরা আদ্দিন হাসপাতালের কথা বলছিলাম, এরকম অন্যান্য হাসপাতালগুলোতে ভেন্টিলেশনের কি অবস্থা, এসির লিকেজ আছে কিনা, ঈদের এই ছুটিতে নিশ্চয়ই লোক বলে একটা ক্রাইসিস থাকবে, বাড়তি কোনো ব্যবস্থা কি নিয়েছেন আপনারা বা কিছু? না, বাড়তি ব্যবস্থা কিসের ক্ষেত্রে বলছেন আপনি? হাসপাতালগুলোতে এখন ঠিক এই মুহূর্তে বিশেষ যে ওয়ার্ডগুলো, যেমন আমরা যেটা নিয়ে কথা বলছি সেখানে এসি সংক্রান্ত জটিলতা ছিল, আর কি কি লজিস্টিক সাপোর্টের প্রয়োজন, সেখানে কোনো গলদ আছে কিনা, এই সময়টাতে আসলে কি করবেন? এই সময়টাতে আমরা আমাদের আসলে নজরদারি আর একটু বাড়াবো, কারণ এখন তো ঈদের ছুটি, তার মধ্যে ঈদের ছুটির মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের নজরদারি বাড়ানোর জন্য। এই বিষয়গুলো বিশেষ করে এসি রিলেটেড এবং টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে সেগুলোর ব্যাপারে আমরা একটু নজরদারি বাড়াবো আশা করছি। মানে একটু একটু যদি ইলাবোরেটলি বলেন, মানে নজরদারি বাড়াবো এটা তো একটা কমিটমেন্টের জায়গা, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল তার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? অন্যান্য হাসপাতালগুলোর রোগীরাও তো শঙ্কাবোধ করবে যখন তারা খবরগুলো প্রচার হতে দেখবে। খুব সম্ভবত ব্যান্ডউইথের সমস্যা, আমরা সংযোগটা পুনঃস্থাপন করার চেষ্টা করি। আপনার কাছ থেকে এখানে খালি এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করি, মানে ঘটনা ঘটে যাওয়ার পর তো তোলপাড় হয়, আলাদা করে কোনো পরিকল্পনার প্রয়োজন আছে কিনা ঠিক এই মুহূর্তে, বিশেষ করে এরকম সময়টাতে যখন শহর ছাড়ছে মানুষ কোনো একটা উৎসবের প্রেক্ষিতে, রোগীর জটিলতায় সেই সময়ে আসলে সবচেয়ে বেশি হিমশিম খেতে হয়। আপনি দেখেন মানুষ যখন ঢাকা ছাড়ে তখন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বাসায় বাসায় মেসেজ পাঠিয়ে কিন্তু সতর্ক করা হয়। পুলিশ কিন্তু ধন্যবাদ প্রাপ্য এই কাজটি করার জন্য। এই যে মানুষকে সতর্ক করেছে, এর ফলে কিন্তু অনেকগুলো চুরি ডাকাতির ঘটনা থেকে মানুষকে সেভ করা গেছে। এটা হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমি ডক্টর মামুনুর রহমানের কথা থেকে আরেকটা বুঝতে পারছি যে স্বাস্থ্য বিভাগ, মানে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সরকারি এজেন্সি আছে সেখানে ইন্টারনাল আর এক্সটার্নাল যে যোগাযোগ সেখানে প্রবলভাবে ঘাটতি লক্ষণীয়। উনি যে মেসেজটা দিচ্ছেন সেই মেসেজটা সমস্ত ডাক্তারদের মধ্যে জানানো দরকার, হসপিটালকে মেসেজ পাঠানো দরকার। এই যে একটি ঘটনা ঘটলো 2 ঘন্টার ভিতর সমস্ত হসপিটালে মেসেজ দেওয়া উচিত ছিল যে নেগলিজেন্স যেন না থাকে, এই ছুটির সময় এই সাপোর্ট যেন থাকে, সে ব্যাপারটা নিশ্চিত করা। এবং একই সাথে যখন কোনো তদন্ত হয়, যখন কোনো অভিযান হয়, সেটা মানুষকে জানানো। কারণ একটা নেম অ্যান্ড শেম বলে একটা কথা আছে যে আপনি খুব সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনি অসম্মানের ভয় যদি পান যে অপকর্ম করার থেকে বিরত রাখার জন্য, তখন কিন্তু অপকর্মটা আপনি করবেন না। আপনি খুব বড় হাসপাতাল, কিন্তু আপনার বিরুদ্ধে, বড় হাসপাতালের বিরুদ্ধে কিন্তু মানুষের অভিযোগ আছে, সেই অভিযোগগুলো কোনো হালে পানি পায় না, জায়গা পায় না খুঁজে। সেই জন্য আমার মনে হয় যে এই ইনফরমেশনগুলো যদি পাবলিক করা হয় সেটা একটা সমাধান হবে। আরেকটা হচ্ছে সরকারের দিক থেকে এখানে দুটো বড় সমস্যা আছে, যেটা আসলে আমাদের রিপোর্টাররা কাজ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আসলে এটা খুঁজে পান। প্রথম কথা হচ্ছে, এক, আইনগত কিছু জটিলতা আছে, অর্থাৎ প্রচলিত আইনে আপনি আসলে হাসপাতালগুলোর অনিয়মকে শাস্তি দিতে পারবেন না। তাদের নিজস্ব কিছু আইন ব্যবস্থা আছে, শাস্তিমূলক ব্যবস্থা আছে, সেগুলোর মধ্যে থাকতে হবে। কি হতে পারে? সেখানে জরিমানা আসতে পারে, সেখানে সতর্ককরণ কয়েকটা ধাপে আসতে পারে, সব শেষে গিয়ে লাইসেন্স বাতিলের বিষয়টা আসতে পারে। এখন লাইসেন্স বাতিল কি বললেই করা যায়? যদি একটু নামি হাসপাতাল হয়ে যায় তারপরে যদি তারা অনিয়ম করা শুরু করে, অবহেলা শুরু করে, সেটা কি সম্ভব? এগুলো সংস্কারের ইস্যু আছে। প্রতিটা প্রফেশনে এই সমস্যা আছে যে যেখানে প্রফেশনালরা তাদের দ্বারা প্রোটেক্টেড থাকেন, তারা অনেক সময় এখানে জাস্টিসের ঘাটতি থাকে, সব প্রফেশনের ক্ষেত্রে আছে। সুতরাং এখানেও যে থাকবে না সেটা না, এটা আছে। এবং যদি আপনি ডাক্তারদের বিচার ডাক্তারকে দিয়ে করতে বলেন, যদি সাংবাদিকের বিচার সাংবাদিককে দিয়ে করতে বলেন, তখন তো ন্যায় বিচার হবে না। সুতরাং এইখানে আমি পরিষ্কার একটা রিফর্মের সুযোগ আছে। এবং বাংলাদেশে দেখেন এই যে রিফর্মের কথা বলছেন, আমি যদি রেগুলেটরি রিফর্মের কথা বলি, শুধু আইন না, আইন কানুন যা কিছু আছে বাংলাদেশে, এর আগে রেগুলেটরি রিফর্মস কমিশন যখন ফর্ম হয়েছিল তখন তারা বলেছিল যে এই
500-700 আইনকে 200 আইনের মধ্যে আনা সম্ভব। তো আইন যখন আপনি করা হয়, রেগুলেশন যখন করা হয়, শাস্তি কি পুরস্কার কি সেটা তো আপনার জানা থাকতে হবে। আপনি তো জানি না যে আইনটি আছে, শাস্তি তো দূরের কথা, ফলে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, ব্যবস্থা নেওয়া হয় না। ফলে এটা সাধারণ আইনের মধ্যে এটা কাভার্ড হওয়ার কথা, কিন্তু যেহেতু হয় না, আমার মনে হয় কর্তৃপক্ষের এখন নজর দেওয়ার বিষয় আছে। এই হাসপাতাল বা ডাক্তারদের বিষয় না, শুধু যে সমস্ত বিষয়ে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার। একদম। আমরা আসলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক, ব্যান্ডউইথের জটিলতায় হয়তো সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত আসলে যোগাযোগটা করতে পারিনি। নিশ্চয়ই এই আয়োজনে কোনো এক পর্যায়ে সেটা করতে পারলে আমরা অবশ্যই যুক্ত হব। আমরা পরের আলাপে যেতে চাই। পরের আলাপটা আসলে আরও শঙ্কা জায়গা নিয়ে, কারণ আমরা ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করার কথা শুনেছি, এবং সেই স্বস্তিদায়ক করার কথা শোনার পর নানা ব্যবস্থাপনার কথা আমরা শুনেছি। তারপর আমরা দেখতে পেলাম চিত্র উল্টোটা। মাত্র 3 দিনে সড়কে 48টা প্রাণ গেছে। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি তার ঠিক আগে, অর্থাৎ ভোরবেলা সকাল 6টায় এই নদ্দায় আমাদের ঠিক পাশেই একটা বাসের মুখোমুখি সংঘর্ষ হলো। মানে ডিভাইডার ভেঙে বাসটা ঢুকেছে। দুটো বাসেরই ফিটনেস ছিল না, দুটো বাসের চালককে নিয়ে প্রশ্ন আছে, এবং চালক হেল্পার পলাতকও হয়ে গেছে। ফাঁকি দিয়ে আসলে 4 জনের প্রাণহানি ঘটলো। তার ঠিক 1 ঘন্টাকে 1 জনের প্রাণহানি ঘটলো। তার আগের দিন আমরা দেখতে পেলাম 15, এর আগের দিনে একই দিনে 28 জনের প্রাণহানি গেল। গবাদি পশু উল্টে গেছে, তারাও আসলে ভেসে গেছে, সেই খবরও আছে। মানে ঈদ যাত্রা কতটা স্বস্তির হলো, তাহলে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুর নেওয়াজ। মোহাম্মদ সাইফুর নেওয়াজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং যতবারই আসলে কথা হয় বেশ কিছু সমাধানের অংশ নিয়েই আলাপটা শেষ করতে হয়, কিন্তু রূঢ় বাস্তবতা হচ্ছে একটা বৃত্তের মধ্যে আমরা পড়ে গেছি। ঘটনা ঘটে, সমাধান পাই, আবার ঘটনা ঘটে, আবার সমাধান পাই। আমরা আসলে সমাধানের বাস্তব রূপটা পাই না। আমি আসলে সেই জটিলতা জানতে চাই, বাস্তব রূপটা কেন হয় না? মানে এই ব্যাপারটা কি যাদের সিরিয়াসলি নেওয়ার কথা তারা সিরিয়াসলি নেন না, নাকি এখানে একটা দুর্দান্ত স্বেচ্ছাচারিতা আছে, নাকি জবাবদিহিতার ঘাটতি? কি বলবেন? কাজটা করার কথা তারা শুধুমাত্র মানে অনেকটা লোক দেখানো কাজ করে। লাইক হচ্ছে ঈদের সময় আমরা এর আগেও দেখেছি, দেখা যাচ্ছে যে টার্মিনাল গুলোতে গিয়ে নিজে গিয়ে ক্যামেরার সামনে একটু কথা বলা, মানে কথা বলা বা হচ্ছে একটু খোঁজ খবর নেওয়া, মানে এই দৌড়ঝাঁপটাই বেশি দেখা যায়। কিন্তু বাস্তবে যদি আমরা এই সমস্যাটার সমাধান করতে চাইতাম, তাহলে ডেফিনেটলি আমরা হচ্ছে যে আমাদের টিকিটিং ব্যবস্থাটাকে অনলাইন করতাম, ডেফিনেটলি আমরা আমাদের ভাড়াটাকে সুন্দর করতাম, আমরা আমাদের রাস্তায় অপরাধ করতাম, চালকদেরকে আমরা হচ্ছে যে লাইসেন্সিংটা ঠিক করতাম, আমরা হচ্ছে যে অবৈধ গাড়িগুলোকে আমরা সরাতাম, বা হচ্ছে যে সমস্ত আনফিট গাড়িগুলো রাস্তায় চলছে বছরের পর বছর বারবার বলো, সেগুলোকে আমরা কন্ট্রোল করতাম। এবং 3 হুইলার নসিমন যেটা ইম্প্রোভাইজড যে ভেহিকেল গুলো আমাদের আসছে সড়কে, সেগুলোকে আমরা রোধ করতাম। আসলে আমরা কিছুই করছি না, এগুলো কিছুই হচ্ছে না, বরং আমরা শুধুমাত্র মানে ঈদ কেন্দ্রিক অন্য শুধুমাত্র হয়তো দলবল নিয়ে আমরা একটু ভিজিট, এই যে ট্রেনের ছাদে করে আপনার আসলে এই যে যানজট বলেন, তারপরে হচ্ছে যে দুর্ঘটনা বলেন, কোনোটাতেই উন্নতি নাই এই ঈদের সময়টা। ট্রেনের ছাদে করে লোক যাচ্ছে, আগেও এখনো যাচ্ছে, ট্রেনের ছাদে করে যাওয়ার একটা পরিবার চট্টগ্রাম থেকে জি, একটা ধারণা পেলাম। আমি 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 একটু খাজা মাইনুদ্দিন আপনার একটা মতামত দিতে চাই। আমরা আজকে ইনফ্যাক্ট যেই দিনটা আমরা ফেলে এলাম, রাত্রে 10টায় আমাদের সংবাদ যুগের একটা দীর্ঘ আয়োজন আমরা এটা নিয়ে করেছিলাম, এবং সেখানে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান তিনি ছিলেন, এবং তিনি বললেন স্বাভাবিক দিনগুলোতেই আমরা আমাদের সড়ক নিরাপদ করতে পারিনি। সারা বছর জুড়ে আমরা এটা নিয়ে কথাও বলি না তেমন। ঈদ আসলে তাহলে আমরা কোন কনফিডেন্সে এটা বিশ্বাস করতে শুরু করব যে ঈদ যাত্রা স্বাভাবিক হবে? কারণ আমাদের তো আয়োজন ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, সারা বছর জুড়ে ব্যবস্থাপনা নেওয়া হয়নি। এই গলদে মেটানোর পথটা কি আসলে? এটা হচ্ছে রেগুলেশন ইমপ্রুভ করা, গভর্নেন্স ইমপ্রুভ করা, সংক্ষেপে এটা হচ্ছে সলিউশন। কারণ হচ্ছে যে আমাদের এই যে ডাক্তার বা হাসপাতালে যে সমস্যা বলেন, কাজ করতে গেলে ঘুষ দিতে হয় যে সে সমস্যা বলেন, এবং সড়কের যে সমস্যা বলেন, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা সুশাসনের ইস্যু রয়ে গেছে। আপনি সমস্যার সমাধান না করে আমরা যেটা করি, যখন বড় কিছু ঘটে তখন তাৎক্ষণিক একটা সমাধান পাই, এটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে। এটাকে ইংরেজিতে বলে এডহকিজম।
মানে আপাতত সমাধান করি, পরেরটা পরে দেখা যাবে, এবং পরের প্রবলেমটা থেকে যায়। ক্রাইসিস ম্যানেজমেন্ট করা আর কি তাৎক্ষণিক ভিত্তিতে। হ্যাঁ, এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট মোডে আমরা সবসময় থাকি। ক্রাইসিস আসলে কিন্তু আমরা দারুণ ভালো সামাল দিই, কোনো সন্দেহ নেই, জাতি হিসেবে ভালো সামাল দিই। তথ্য গোপন করে, ভুল তথ্য দিয়ে, কিংবা সামান্য কিছু লোক দেখানো কাজ বা করে সকলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে। পড়ে সমাধান করে ফেলে। কিন্তু কিছু আর্টিফিশিয়াল ব্যবস্থা কিন্তু সরকার নিয়েছিল, এবং দেখেন যে সড়ক দুর্ঘটনা ঈদের সময় তুলনামূলক কমে আসছিল। সেটা কিন্তু রোড ব্যবস্থাপনার ক্রেডিট না, সেগুলো সরকার ছুটি বাড়িয়ে যাতে লোকের প্রেশার কমে, এগুলো কিছু ব্যবস্থা নেওয়ার পর সুফল কিন্তু গত কয়েকটা ঈদে আমরা দেখেছিলাম। কিন্তু আপনি যে আসল সমস্যার সমাধান করেনি, যে ট্রান্সপোর্ট সেক্টরে যে গাড়ির ফিটনেস, তারপরে হাইওয়েতে নসিমন করিমন সহ ইম্প্রোভাইজ ভেহিকেলের কথা বলেন, সেগুলো চলবে না, সেগুলো ঠিকঠাক করেন নাই। আপনার ড্রাইভারদের ট্রেনিং, শুধু ড্রাইভারদের লাইসেন্সিং ইস্যু না, লাইসেন্সিং একটা ইস্যু, সেগুলো তো আমি বলতে দ্বিধা নেই যে লাইসেন্সিং এর প্রধান ইস্যু হচ্ছে ঘুষ দেওয়া, ঘুষ দিয়ে লাইসেন্স হয়। এটা তো একটা মানে এটা বাংলা ভাষায় আমাদের লোকেরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে যে আজান দিয়ে চলছে, সেটা ঘুষ দিয়ে যেখানে লাইসেন্স না হয়। আরেকটা হচ্ছে যে ড্রাইভারদেরকে এবং হেল্পারদেরকে এক ধরনের সাইকোলজিক্যাল ট্রেনিং দেওয়া দরকার, যে সে 5 ঘন্টা গাড়ি চালানোর পরও সে অস্থির হয়ে গাড়িটা জোরে চালাবে না। এই যে ট্রেনিংগুলো দরকার, সেগুলো তো দেওয়ার ধার কাছে আমরা থাকি না। এবং আমি মনে করি যে 6 মাস পর পর ড্রাইভার হেল্পারদের ট্রেনিং হওয়া উচিত, হোক 1 দিন 2 দিন 3 দিনের, যাতে সিস্টেমের মধ্যে থাকে। কিন্তু আমাদের ট্রান্সপোর্ট সেক্টর, ধরুন একজন ড্রাইভার যার আন্ডারে কাজ করছেন, সেই বাস মালিক কর্তৃপক্ষ, একটু আগে আমরা রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে এরকম বিভিন্ন সংগঠন আছে, সবাই না কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু সংগঠন আছে যার সঙ্গে একটা সিন্ডিকেট জড়িত, এবং যাদের ভিতরে আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, কেবল ব্যবসায়িক মানসিকতা আছে, কিন্তু তারা আসলে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু মানুষের সঙ্গে একটা যোগসূত্র রাখে, ফলে ওইটা চাইলেও বেরোনো যায় না এবং সিন্ডিকেটটা পাওয়ারফুল হয়ে যায়। যদি সেটা চিহ্নিত হয় তাহলে কেন, মানে দেখেন সিন্ডিকেট যে মানে সরকার এবং রাজনৈতিক সরকারের বাইরে যে ভেস্টেড কোয়ার্টারগুলো থাকে, তারা ঘাপটি মেরে থাকে সরকার কে আসলো তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে। এটা একটা তারা ক্ষমতার কাছাকাছি থাকতে যায়, কারণ ক্ষমতা যদি না থাকে তাহলে কোনো কিছু করার ক্ষমতা তাদের থাকে না। ফলে সে ক্ষমতার সাথে থাকতে চায়, টাকা পয়সা দিয়ে অন্যায় করে হলেও থাকতে চায়। সুতরাং সিন্ডিকেট যত পাওয়ারফুলি হোক, কিচ্ছু এসে যায় না যদি রাজনীতির সদিচ্ছা থাকে। রাজনৈতিক কর্তৃপক্ষ যদি মনে করে যে এই সিদ্ধান্তটা নেব, কোনো সিন্ডিকেটই কাজে লাগে না। কারণ রাজনৈতিক কর্তৃপক্ষের সুবিধা হচ্ছে তারা জনগণের প্রতিনিধি, রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে থাকে, সুতরাং তাদের এই ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। এখন আমরা কথায় কথায় আমলাতন্ত্র করি, কথায় কথায় সিন্ডিকেটের কথা বলি, কিন্তু সিন্ডিকেট তো কার্যকরী হবে না যদি সত্যিকার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্য সদিচ্ছা সহকারে আমাদের এইসব ক্ষেত্রে রেগুলেশন কার্যকরী করার উদ্যোগ একদম।